ধরি আমার কাছে একটি রৈখিক রূপান্তর বা লিনিয়ার ট্রান্সফরমেশন টি আছে যেটা R2 থেকে R2 তে যায়। তাহলে এটা হচ্ছে আমার R2 এবং এখানে আমরা আরেকটা R2 আঁকি। টি হচ্ছে R2 থেকে R2 তে ম্যাপিং করে ঠিক এইভাবে। তাহলে আমি টি কে এমন ভাবে সংজ্ঞায়িত করব যে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যেটা R2 এর যে কোনো একটা মেম্বারকে ম্যাপিং করে। এটা একই কথা হবে ওই ওই সদস্যকে এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করা, অর্থাৎ 1 -3 -1 3। এবং এই ট্রান্সফরমেশনটাকে আরেকটু ভালো মতো বোঝার জন্য চলো আমরা এটা নিয়ে একটু ভাবি, মানে এটা আমাদের কোডোমেইনে কত পর্যন্ত সংখ্যা বা মান নিতে পারে। তাহলে আমরা এটাকে নিয়ে এভাবে ভাবি যে আমরা আমাদের ম্যাট্রিক্সটা লিখে নিই 1 -3 -1 3। এটার সাথে আমরা গুণ করব আমাদের ডোমেইনের যে কোনো একটা ভেক্টর x1 এবং x2, এবং এটা সমান হবে আমাদের কোডোমেইনের যে কোনো একটা ভেক্টর। ধরি এটা হবে b, যেটা R2 এর একটা সদস্য। তাহলে এখানে এটা সমান হবে b1 এবং b2। আমি এখানে মূলত এটাই বলতে চাচ্ছি যে এই উপরে এটাকে যদি আমরা ম্যাট্রিক্স A ধরি, তাহলে আমরা বলতে চাচ্ছি যে সেই সকল মানগুলোর কথা যেগুলোর ক্ষেত্রে ax সমান হবে b, অর্থাৎ আমি বের করতে চাচ্ছি সকল সম্ভাব্য b এর মান, সকল সম্ভাব্য b এর মান। তাহলে আমি যদি যে কোনো একটা নির্দিষ্ট b এর জন্য এটাকে সমাধান করতে যাই, আমি কি করব? আমি প্রথমে এটাকে রিডিউস টু এশালন ফর্মে নিব, অর্থাৎ না, প্রথমে এটাকে অগমেন্টেড বা বর্ধিত ম্যাট্রিক্স আকারে বানাবো। তাহলে এটা দেখতে এরকম হবে 1 -3 -1 3, এবং এটাকে আমি বর্ধিত করব আমাদের কোডোমেইনের সেই ভেক্টরটি দিয়ে, অর্থাৎ b1 এবং b2। এবং তারপর আমি এটাকে রিডিউস টু এশালন ফর্মে নিয়ে যাব, এবং সেটা আমি কিভাবে করতে পারি? আমরা প্রথম সারিটাকে একই রাখলাম 1 -3 এবং b1, এবং আমি দ্বিতীয় সারিকে প্রতিস্থাপন করব প্রথম সারির সাথে যোগ করে। তাহলে এখানে আমরা পাবো 1 যোগ -1 হচ্ছে 0, 3 যোগ -3 হচ্ছে 0, এবং b এটাকে আমরা এভাবে লিখতে পারি যে b1 প্লাস b2, এভাবে লিখে রাখতে পারি। আমরা এখানে খুব মজার পরিস্থিতিতে আছি, আমরা এটা আগেও দেখেছি। তাহলে আমার এখানে একটা সারি আছে যেটার মান হচ্ছে 0, এবং এখানের এইটার একমাত্র সমাধান থাকার উপায় হচ্ছে যদি এইখানের এই জিনিসটি এটাও 0 হয়। তাহলে আমরা বলতে পারি যে সেই সকল বি যাদের, মানে সেই সকল সদস্য বি যাদের সমাধান থাকবে, যারা bm এর সদস্য, সেই সকল বি যারা bm এর সদস্য, তাদেরই কেবল সমাধান থাকবে are the ones, যেখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে b সমান হচ্ছে b1 এবং b2। সুতরাং আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এই দুটোর যোগফল হবে 0, অর্থাৎ b1 যোগ b2 এটা সমান হবে 0। অথবা এটাকে আরেকভাবে লেখা যায় যে b2 সমান হচ্ছে -b1। তাহলে আমরা যদি আমাদের কোডোমেইনটাকে এখন আসলেই আঁকতে যাই, আমি অনেক সময় আসলে এটাকে আঁকা ভালো, কারণ অনেক সময় আমরা এটাকে বিমূর্ত ভাবে রেখে দিই, কিন্তু এখন মনে হয় এটা আঁকলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমাদের R2 তে কিছু অক্ষ এখানে আমাদের কোডোমেইন হচ্ছে R2 তে, সুতরাং ধরে নিই আমাদের অক্ষগুলো হবে এরকম। তাহলে এটা হলো আমাদের b1 অক্ষ এবং এটা হলো আমাদের b2 অক্ষ। এটাকে আমি xy ও বলতে পারতাম, কিন্তু এটা b1 b2 বলছি। প্রশ্ন হলো আমাদের কোডোমেইনের কতগুলো উপাদান বা কতগুলো সদস্যের সমাধান আছে। তাহলে আমাদের শর্ত হলো b2 কে -b1 এর সমান হতে হবে, সুতরাং এটা দেখতে হবে এইরকম একটা লাইন বা রেখা যেটার ঢাল হচ্ছে ঋণাত্মক 1। এটাই হচ্ছে তাহলে সকল বি, এই রেখাটাই হচ্ছে সকল বি যাদের কোনো সমাধান আছে, সকল বি যাদের সমাধান আছে। তার মানে হচ্ছে তুমি যদি এই লাইনের উপর না থাকো, মানে এটা হচ্ছে আমাদের কোডোমেইন, অর্থাৎ এটা হচ্ছে R2, মানে R2 আমাদের ডোমেইনও। আচ্ছা আমি এটাকে একটু পরিষ্কার করে বলি, এটা হচ্ছে আমাদের কোডোমেইন, অর্থাৎ যেটার মধ্যে আমরা ম্যাপ করছি, কোডোমেইন। অর্থাৎ তুমি যদি এমন কোনো সংখ্যা নাও বা এমন কোনো বিন্দু নাও যেটা এই লাইনের উপর থাকছে না, অর্থাৎ যেটা সমান এই ঋণাত্মক মান হচ্ছে না, অর্থাৎ ধরো তুমি এখানে একটা বিন্দু নিলে, আমাদের কোডোমেইনে, তখন তুমি এই শূন্য মানগুলো পাবে যেটা সমান হবে একটা অশূন্য মান, অর্থাৎ তুমি কোনো সমাধান পাবে না। এবং আমার মনে হয় আমি গত ভিডিওতে এই ব্যাপারে কিছুটা তোমাদের ধারণা দিয়েছিলাম। যাই হোক, তাহলে আমরা এখন বলতে পারি প্রতিচ্ছবি, অর্থাৎ এখানের এই রেখাটা, এটা আমাদের রূপান্তরের বা ট্রান্সফরমেশনের প্রতিচ্ছবি। অথবা আমরা বলতে পারি
আচ্ছা, এটা হচ্ছে আমাদের R2 এবং এটা হচ্ছে আমাদের কোডোমেইন। আচ্ছা, আমি আগে আমার ডোমেইনটা এঁকে নেই। তাহলে এখানে হচ্ছে এটা আমাদের ডোমেইন, এটা হচ্ছে পুরো R2, এবং এখানের কোনো একটা বিন্দু যদি সবসময় এই লাইনের উপরে ম্যাপিং করতে থাকে, তার মানে আমরা বলতে পারি এই লাইনে যে বিন্দুগুলো ম্যাপকৃত হবে তা যে কোনো একটি বিন্দু থেকে আসবে না, অর্থাৎ এই ম্যাপিং গুলো অন টু না। এবং এটা আমরা গত ভিডিওতে দেখেছি যে কোনো ট্রান্সফরমেশনকে যদি অন টু হতে হয়, তাহলে সেটাকে যখন আমরা রিডিউসড এশেলন ফর্মে নিব, তখন একটা সারিতে সবগুলো শূন্য মান থাকতে পারবে না। অথবা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে প্রতিটি সারির রিডিউসড এশেলন ফর্মে একটি পিভট এন্ট্রি থাকতে হবে। যাই হোক, চলো এগুলো বাদ দিয়ে আমরা সেই সব বি গুলো নিয়ে কথা বলি যেগুলোর সমাধান থাকবে, অর্থাৎ যেসব বি এর জন্য b1 যোগ b2 সমান 0 হবে, সেগুলো নিয়ে কথা বলি। এটা যে কোনোটা হতে পারে, ধরি b5 এবং -5, তারপর এখানে হতে পারে b00 কাজ করবে এই ক্ষেত্রে, তারপর এখানে হতে পারে b1 এবং -1, এগুলো সবগুলোই কাজ করবে। তাহলে চলো সেই বি গুলো নিয়ে ভাবি এবং দেখি যে আমাদের ডোমেইন থেকে কতগুলো উপাদান আমাদের কোডোমেইনে ম্যাপকৃত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা নিব এবং এখানের এই ট্রান্সফরমেশনটি প্রয়োগ করব। তবে আমাদের কেবল একটা শর্ত মাথায় রাখতে হবে, যে শর্তটা হচ্ছে এইগুলোর মান 0 হতে হবে। অর্থাৎ চলো ধরে নিই আমরা এই জিনিসটা নিয়ে কাজ করছি, অর্থাৎ চলো আমরা ধরে নিই যে আমরা এমন কিছু একটা নিয়ে কাজ করছি যেখানে আমাদের সমাধান আছে, অর্থাৎ b1 যোগ b2 সমান হবে 0। তাহলে চলো আমরা পর্যবেক্ষণ করি আমাদের শর্তটা কি, অর্থাৎ আমাদের বি ভেক্টরের মধ্যে কোন কোন জিনিসগুলো ম্যাপকৃত হবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করি আমাদের প্রথম সমীকরণে আছে 1 গুণ x1, 1 গুণ x, আচ্ছা দাঁড়াও একটু রংটা বদলে নেই, আমরা একটা ভালো রং ব্যবহার করি এখানে। তাহলে আমরা পাচ্ছি 1 গুণ x1, 1 গুণ x1 বিয়োগ 3 গুণ x2, 3 গুণ x2 সমান হচ্ছে b1। তবে আমাদের এই পরের সমীকরণটা আমাদেরকে কোনো শর্তই দিচ্ছে না, তার মানে এটাই হচ্ছে আমাদের একমাত্র শর্ত যেটার মাধ্যমে আমরা বুঝবো যে আমাদের ডোমেইন থেকে যে কোনো একটা কিছু আমাদের একটা নির্দিষ্ট বি এর উপরে ম্যাপকৃত হবে, অর্থাৎ যে কোনো বিশেষ বি যেটা আমাদের এই শর্তটাকে পূরণ করে। আমি এই সমাধান সেটটিকে আরেকবার এখানে ঠিকমতো গুছিয়ে লিখি। x1 সমান হচ্ছে b1 যোগ 3x2। আমরা এখন যদি পুরো সমাধান সেটটি এখানে লিখি, তাহলে আমরা লিখব x1 x2 এটা সমান হচ্ছে ভেক্টর b1 এবং 0 যোগ হবে x2। আচ্ছা একটু দেখি, x1 হচ্ছে b1 যোগ 3x2, সুতরাং এখানে হবে 3, এবং x2 মানে হচ্ছে x2, তাই না? সুতরাং এখানে x2 এখানে আমরা লিখব গুণ 1। একটু লক্ষ্য করো, তাহলে আমরা এখানে কি বলতে চাচ্ছি, এই ট্রান্সফরমেশনটা এখানের এই লাইনটার উপরে ম্যাপিং করে আমাদের কোডোমেইনের যাবতীয় ভেক্টরের জন্য যারা যোগ করে 0 হয়। তাহলে চলো আমরা ধরে নিই যে আমাদের কাছে আমার একটা ভেক্টর আছে এবং আমরা কিন্তু জানি যে এটা অন টু ট্রান্সফরমেশন না। আমরা শুধু ধরে নিচ্ছি যে আমরা সেরকম একটা ভেক্টর নিয়ে কাজ করছি। আমরা এখানে কেবলমাত্র একটা বিশেষ ক্ষেত্র নিয়ে কাজ করছি, মানে আমি লিখে দিই একটা বিশেষ বি এর জন্য, অর্থাৎ ফর আ পার্টিকুলার বি, একটা বিশেষ বি এর জন্য যেই বিটার আমাদের সমীকরণের জন্য একটা সমাধান আছে, এবং আমাদের সমীকরণটি হচ্ছে ax সমান b, এবং আমাদের যে সলিউশন বা সমাধান সেটটি হবে এখানের এই জিনিসটি। তাহলে এটাকে আমরা যদি লিখি x1 x2 সমান হবে এই ভেক্টরটি, অর্থাৎ b1 এবং 0 যোগ হবে x2 গুণ এই ভেক্টরটি, অর্থাৎ 3 এবং 1। তাহলে আমরা যদি এখানে একটা নির্দিষ্ট বি নির্বাচন করি, আচ্ছা দাঁড়াও আমার মনে হয় এটাকে একে দেখালে তোমাদের সুবিধা হবে, অনেক সময় আঁকার ফলে জিনিসগুলো অনেক পরিষ্কার হয়ে যায়। তাহলে আচ্ছা না দাঁড়াও, এটাকে এভাবে বল করে না একে অক্ষ একে আঁকি, তাহলে ভালো হবে। তাহলে এই দুটো হচ্ছে আমার অক্ষ দুটি, এবং আমরা জানি আমাদের প্রতিছবিটি হচ্ছে এরকম -1 ঢাল বিশিষ্ট একটা লাইন। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এই লাইনের মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট বি আমাদেরকে চয়ন করতে হবে। তাহলে ধরে আমরা এই বিটাকে নিলাম এবং এটার মান হতে হবে, মানে যেটাই হোক একে অপরের মানে ধনাত্মক এবং ঋণাত্মক মান হতে হবে। আমরা ধরলাম এটা 5 এবং -5, তাহলে এটা হলো আমাদের বি। তাহলে আমরা যেটা করলাম, আমরা আমাদের সমাধানটা দেখালাম। এখন আমরা প্রশ্ন করতে পারি আমাদের ডোমেইনের কোন জিনিসটা এই জিনিসটাতে ম্যাপ করে। আমরা এখন সেই জিনিসটাই দেখবো। আমি আমার অক্ষগুলো এখানে, ডোমেইনের অক্ষগুলো এখানে আঁকি, এবং আমাদের এখন চিন্তা করতে হবে
ডোমেইনের কোন জিনিসটা এই নির্দিষ্ট এই পয়েন্টটাতে এসে ম্যাপ করবে। তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ax সমান হচ্ছে 5 এবং -5। তাহলে আমাদের সমাধান সেটটি কিরকম দেখাবে, আমরা এটাকে এঁকে ফেলি। x1 x2 আমাদের প্রথম এটা থাকবে x1 x2 সমান হবে, প্রথমে আছে 5 এবং এখানে হবে 0, 5 0 যোগ হবে x2 এবং এখানে হবে আমাদের ভেক্টর 31 এর যে কোনো স্কেলার গুণিতক, ভেক্টর 31 এর স্কেলার গুণিতক। তাহলে আমাদের ডোমেইনে আমাদের সমাধান সেটটি এঁকে ফেলি আমরা। প্রথম ভেক্টরটা হচ্ছে 5 0, অর্থাৎ এটা এই হলুদ দাগটার মতো কিছু একটা হবে, এটা হবে আমাদের প্রথম ভেক্টর। এবং পরবর্তী ভেক্টরটা হচ্ছে 3 1 এর স্কেলার গুণিতক, অর্থাৎ আমরা যদি ভেক্টর 31 কে এখানে আঁকি তাহলে আমরা 1 2 3 ঘর আগাবো এবং 1 ঘর উপরে উঠবো, অর্থাৎ ভেক্টর 31টা দেখতে অনেকটা এইরকম হবে। এখন আমরা যদি স্কেলার গুণিতক নেই তাহলে এটা উপর দিকে এবং নিচের দিকে এভাবে এভাবে ছড়িয়ে যাবে, অর্থাৎ এটা দেখতে এরকম হবে। আচ্ছা আমি একটু ভালো করে আঁকি এটা, তাহলে এটা দেখতে মানে আমাদের সমাধান সেটটি দেখতে অনেকটা এইরকম হবে। অর্থাৎ তুমি যদি এই লাইনের উপর যে কোনো একটা নির্দিষ্ট বি চয়ন করো তাহলে আমাদের এই সবুজ দাগ থেকে সবকিছু এই পয়েন্টের উপরে ম্যাপকৃত হবে, সবুজ দাগের সবকিছু এই পয়েন্টে ম্যাপকৃত হবে, অর্থাৎ আমাদের এই সবুজ লাইনের সবকিছুই এই পয়েন্টে ম্যাপকৃত হবে। এখন চলো আমরা আরেকটা পয়েন্ট বেছে নেই, চলো ধরি আমরা এখানে একটা পয়েন্ট বেছে নিচ্ছি, যে পয়েন্টটি হচ্ছে -5 5 -5 5। এখন আমরা যদি এটার সমাধান সেট নেই তাহলে এখানে একটা -5 হয়ে যাবে, অর্থাৎ এটা এদিকে মাইনাসে চলে যাবে এবং এইটা হবে আমাদের সেই রেখাটি যেটা থেকে আমাদের সমাধান সেটে সবকিছু ম্যাপ করা হবে। আমার মনে হয় এই জিনিসটি দেখে তোমাদের ভালো হয়েছে, কারণ এতক্ষণ আমরা যা বলেছিলাম তা অনেক বেশি বিমূর্ত ছিল। এখন এটা থেকে তোমরা হয়তো কিছুটা ধারণাটা পরিষ্কার হয়েছে তোমাদের। তবে এত কিছু করার একটা কারণ আছে, আমি মূলত এখানে বের করতে চাচ্ছি যে আমাদের এরকম একটা যদি অসমজাত বা নন হোমোজিনিয়াস সমীকরণ দেওয়া থাকে তাহলে সেটার সলিউশন সেট কি হবে। যাই হোক, আমার মনে হয় তোমার ধারণাটা আরেকটু পরিষ্কার হবে যদি আমরা এখানের এই ভেক্টরটি অর্থাৎ 0 0 ভেক্টর নিয়ে কাজ করি, অর্থাৎ এখানের এটা হবে 0 ভেক্টর, এটা নিয়ে কাজ করলে তাহলে সলিউশন সেটটা কিরকম হবে। তাহলে আমরা এখানে ভেক্টরটা আঁকি। আচ্ছা, আমাদের সমীকরণটি হচ্ছে ax সমান 0, সুতরাং ax সমান 0 হলে আমাদের সলিউশন সেটের প্রথম ভেক্টরটি হবে 0 0 যোগ x2 গুণ 3 1। তাহলে আমরা যদি আমাদের ডোমেইনে সেটাকে আঁকতে যাই সেটা ঠিক এই জায়গায় হবে। এটা দেখতে ঠিক করে রাখি, এটা দেখতে অনেকটা, আচ্ছা দাঁড়াও একটু ভালো করে রাখি, এটা দেখতে অনেকটা এইরকম হবে। কিন্তু এটা কি, আমাদের ax সমান 0 সলিউশন সেটটা কি, এটা হচ্ছে আমাদের নাল স্পেস। সংজ্ঞা অনুযায়ী এখানের এই জিনিসটি হচ্ছে a এর নাল স্পেস অফ a, এবং এখানে এটা হচ্ছে a এর নাল স্পেস। তাহলে আমাদের এই ভিডিওর সবচেয়ে বড় প্রাপ্তি কি, এটাই হচ্ছে আমাদের ভিডিওর বড় প্রাপ্তি। আমরা যখন এই লাইনের উপর, অর্থাৎ যেটা আমাদের প্রতিচ্ছবি সেই লাইনের উপরে কোডোমেইনে যখন আমরা কোনো বি কে চয়ন করি তাহলে যে কোনো ax যেটা সমান হচ্ছে b, এবং আমরা আগেই বলেছি যে b এর সমাধান থাকতে হবে, সেটা অবশ্যই সমান হতে হবে আমাদের নাল স্পেসের একটা স্থানান্তরিত রূপ বা শিফটেড ভার্সন। অর্থাৎ আমরা বলতে পারি এখানের এই জিনিসটা, এখানের এই হলুদ রং দ্বারা চিহ্নিত এই জিনিসটা হচ্ছে আমাদের নাল স্পেস, এটাই হচ্ছে আমাদের নাল স্পেস, অর্থাৎ আমাদের ভেক্টর 3 1 এর যে কোনো স্কেলার গুণিতক, এটা আমরা এখানেই দেখিয়েছি। এবং এই সলিউশন লাইনের বাকি ভেক্টরগুলি হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট x সাথে যোগ হচ্ছে আমাদের নাল স্পেস, কারণ এখানের এই ভেক্টরটাই আমাদের ax সমান b এর সমাধান গঠন করতে পারতো। যদি আমরা এখানে x2 কে 0 ধরতাম তাহলে এটাই হতো আমাদের সমাধান। তাহলে এখানে যেটা মূলত দেখাচ্ছে, আমি তোমাকে এখন একটা সময় সেটা প্রমাণ করে দেখাইনি, তবে আমার মনে হয় তুমি সেটা ধারণাটা পেয়ে গেছো, এবং এটা হয়তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কারণ আমার অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। যাই হোক, তাহলে আমরা ধরে নিচ্ছি, অর্থাৎ আমরা এজিউম করছি যে ax সমান b এটার একটা সমাধান আছে, হ্যাজ আ সলিউশন। এবং আমাদের উদাহরণে আমরা যদি এই লাইনে যে কোনো একটা বিন্দু নেই তাহলে সেটা আমরা ধরে নিতে পারি, এবং যেহেতু আমরা ধরে নিচ্ছি আমরা যদি আমাদের লাইনের বাইরে কোনো বিন্দু নেই তাহলে আমরা সলিউশন পাবো না। তাহলে আমরা যদি ধরে নিই যে সলিউশন আছে, তাহলে যে সলিউশন সেটটা আমরা পাবো সেটা হবে যে কোনো একটা নির্দিষ্ট ভেক্টর, অর্থাৎ এটা সমান হবে যে কোনো একটা ভেক্টর। আমরা এখানে একটা সেটের মতো করে এটাকে লিখি, তাহলে তুমি মনে করতে পারো এটা যে কোনো একটা ভেক্টরের সেট, এবং সেই ভেক্টরের সেটটির সাথে আমরা সংযুক্ত করছি
আমাদের নাল স্পেস, আমাদের যে কোনো একটা ম্যাট্রিক্সের নাল স্পেস, অর্থাৎ এখানের এই এ ম্যাট্রিক্সটির। আমি যদিও তোমাকে এটা প্রমাণ করে দেখাইনি, তবে আমার মনে হয় তুমি ধারণাটা পেয়ে গেছো যেটা কেন সত্যি। কারণ আমরা কিছু বিশেষ ক্ষেত্রে দেখালাম যে যেটা সমাধান থাকবে সেটা তখন এরকম হবে, এবং আমরা দেখিয়েছি যে এটা হচ্ছে নাল স্পেসের রূপটি, অর্থাৎ এখানের এইটি হচ্ছে নাল স্পেস। এবং যে কারণে আমি বিষয়টি নিয়ে কথা বললাম, কারণ আমরা বিপরীত যোগ্যতা বা ইনভার্টিবিলিটি নিয়ে কথা বলেছি, এবং আমরা বলেছি যে বিপরীত যোগ্য হতে হলে তোমাকে অন টু এবং 1 to 1 হতে হবে, এবং তোমার যে কোনো কিছুকে 1 to 1 হতে হলে তার সর্বাধিক একটা সমাধান থাকতে পারবে, সর্বাধিক একটা সমাধান, অর্থাৎ সমাধানটা যে কোনো একটা ভেক্টরে ম্যাপ করে, তোমার কোনোটাও না থাকতে পারে সেখানে, তবে যদি থাকে সেটা একটার বেশি হতে পারবে না। তাহলে সলিউশন একটাই থাকতে হবে, এবং সেই সলিউশন সবসময় যদি এটা সমান হয়, তাহলে এখানে তুমি মূলত যে সমাধানটা পাচ্ছ সেটা মূলত তোমাকে এটাই বলে যে তোমার নাল স্পেসের ভিতরে কিছু থাকতে পারবে না, অর্থাৎ তোমার নাল স্পেসটা হতে হবে একটা শূন্য ভেক্টর। তার মানে এখানের এই জিনিসটা দ্বারা আমরা এটা লিখতে পারি যে তোমাদের নাল স্পেসটা কেবল, মানে আমি বলতে চাচ্ছি মূলত এটা খালি থাকতে হবে, অর্থাৎ এখানে কিছু থাকতে পারবে না। সুতরাং নাল স্পেসটা মূলত হতে হবে একটা শূন্য ভেক্টর, নাল স্পেসটা হতে হবে একটা 0 বা শূন্য ভেক্টর। যাই হোক, এই বিষয়টা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আরো বিশদভাবে শেখাবো, যদিও আমার মনে হয় ধারণাটা দেওয়াটা জরুরি ছিল এখানে। এবং আমার মনে হয় তুমি ইতিমধ্যে বুঝে ফেলেছো যে আমরা এটা ইনভার্টিবিলিটির একটা শর্ত হিসেবে ব্যবহার করতে যাচ্ছি।